প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের প্রশ্নবিচিত্রা 2025-26 জন্য যেটা তার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে পেজগুলি আছে তার শর্ট কোশ্চেনের অ্যান্সার আমি সব পেজেরই আগেই একটা ভিডিওতে দিয়ে দিয়েছি, আবার আজকেও দিচ্ছি এবং তার সাথে বড় কোশ্চেনের অ্যান্সার সব দিচ্ছি। তোমরা যদি এই অ্যান্সার দেখে উপকৃত হও তাহলে সাবস্ক্রাইব করে রেখো, পরেও আমি এরপর পরপর এই লং কোশ্চেনের অ্যান্সার দিতে থাকবো। চলো তাহলে শুরু করা যাক। মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক যে প্রকাশিত নমুনা প্রশ্নপত্র আছে, প্রথমে আমি তার অ্যান্সারই আজকে দিচ্ছি। এরপর যে মডেল কোশ্চেন পেপার 1, 2 আছে 11 পর্যন্ত সবই দিতে থাকবো। চলো তাহলে শুরু করা যাক। প্রথম কোশ্চেন আছে, কর্কোদ্গমের মাধ্যমে জনন সম্পন্ন করে যে জীব সেটি হলো হাইড্রা। ডিএনএ গঠনের বদল ঘটাকে বলা হয় পরিব্যক্তি। উটের লোহিত রক্তকণিকা ডিম্বাকার নিউক্লিয়াস যুক্ত হয়। এটা ডিম্বাকার নিউক্লিয়াস বিহীন বেশিরভাগ জায়গায় দেওয়া থাকে। ডিম্বাকার নিউক্লিয়াস বিহীন করাটাই আমার মনে হয় ভালো, কিন্তু নিউক্লিয়াস যুক্তটাও আমি দিয়ে রেখেছি, কারণ অনেক সময় বলে তোমরা এই অ্যান্সারটা স্কুলে জেনে তারপরে ঠিক করো। 4 অজৈব পদার্থ থেকে জৈব পদার্থ সৃষ্টির পরীক্ষামূলক প্রমাণ দেন মিলার ও উরে। থ্যালাসেমিয়া রোগীদের দেহে যে ধাতু জমা হয় সেটি হলো লোহা। বাদুড়ের ডানা আর তিমির ফ্লিপার যার উদাহরণ নির্দেশ করে সেটি হলো সমসংস্থ। হিমোফিলিয়া আক্রান্ত পিতা এবং স্বাভাবিক মাতার স্বাভাবিক পুত্র সন্তান জন্মানোর সম্ভাবনা হচ্ছে 100%। দেখো এখানে আক্রান্ত পিতা আছে এবং মাতা যেহেতু স্বাভাবিক, তাই পুত্র সন্তান জন্মানোর জন্য পিতার থেকে ওয়াই ক্রোমোজোম আসে আর মাতার থেকে এক্স ক্রোমোজোম। যেহেতু এটা এক্স ক্রোমোজোম বাহিত রোগ, তাই মাতা যেহেতু স্বাভাবিক, পুত্র সবই স্বাভাবিক হবে। অর্থাৎ এক্স ক্রোমোজোমযুক্ত রোগের ক্ষেত্রে যদি মাতা স্বাভাবিক হয়, বাহক না হয় এবং পিতা যাই হোক, সব ক্ষেত্রে কিন্তু পুত্র স্বাভাবিক হবে। আমি পাশে ক্রসটাও করে রেখেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। খর্বধাবকের মাধ্যমে অঙ্গজ বংশবিস্তার করে যে উদ্ভিদ সেটি হলো কচুরিপানা। মানব বিকাশের যে দশায় হরমোনের প্রভাবে যৌন লক্ষণ প্রকাশিত হয় সেটি হলো বয়ঃসন্ধি। উন্নত গুণের অধিকারী উদ্ভিদের যে শাখাটিকে গ্রাফটিংয়ের জন্য নির্বাচিত করা হয় সেটি হলো শিয়ন। বর্ণান্ধতার জন্য দায়ী জিন মানুষের এক্স ক্রোমোজোমে অবস্থিত। ভ্রূণ অবস্থায় সব মেরুদণ্ডী প্রাণীর ফুসফুস থাকে। ফুল মটর গাছের সাদা রঙের ফুল হলো প্রকট বৈশিষ্ট্যের একটি উদাহরণ। এটাও ফুল, এটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের উদাহরণ। এরপর স্তম্ভ বিস্তম্ভ মেলাতে বলেছে। অ্যামিবা হবে বিভাজন। ক্যাকটাসের পাতায় কাঁটায় রূপান্তর হচ্ছে বাষ্পমোচন রোধ করার জন্য প্রাকৃতিক নির্বাচনবাদ ডারউইনের। এরপর যৌন জনন যেহেতু গ্যামেট অর্থাৎ অযৌন জনন হবে রেণু। মানুষের শুক্রাণুতে অবস্থিত অটোজোমের সংখ্যা 22টি। এরপর দেখো 2 নম্বরের কোশ্চেন, 3 দাগের যে বিভাগের কোশ্চেনগুলি আছে তার অ্যান্সার আমি পরপর দিচ্ছি। স্বপরাগযোগের একটি সুবিধা ও একটি অসুবিধা লেখো। এখানে আমি স্বপরাগযোগের সুবিধা এবং অসুবিধা 3টা করে বা 2টো করে দিয়ে রেখেছি, তোমরা তোমাদের সুবিধা মতো যে কোনো একটা করে নিও। স্বপরাগযোগের মেন সুবিধা কিন্তু এতে বাহকের প্রয়োজন হয় না, ফলে পরাগরেণুর অপচয় হয় না। কিন্তু অসুবিধা, এরা নতুন বৈশিষ্ট্যযুক্ত অপত্য উদ্ভিদ এই স্বপরাগযোগের মাধ্যমে সম্ভব হয় না। এছাড়াও যে আছে তা তোমরা দেখে নিতে পারো, তোমাদের যেটা সুবিধা সেরকম একটা পয়েন্ট দিতে পারো। এরপর 2 দাগের কোশ্চেন আছে, মেন্ডেলের এক সংকর জননীর পরীক্ষায় ফিনোটাইপ ও জিনোটাইপের অনুপাত কি ছিল? ফিনোটাইপ অনুপাত হচ্ছে 1:2:1 এবং জিনোটাইপিক অনুপাত 3:1। কাটিংয়ের মাধ্যমে কিভাবে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়? দেখো, কাটিং কয়েক প্রকার উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা ইত্যাদি মূল উদ্ভিদ থেকে কেটে নিয়ে মাটিতে রোপণ করলে কাটা অংশে শিকড় সৃষ্টি হয় এবং অপত্য উদ্ভিদ হয়। কাটিং পদ্ধতিতে শিকড় সৃষ্টি করার জন্য রাসায়নিক জৈব পদার্থ যেমন কৃত্রিম হরমোন IBA, ইন্ডোল বিউটারিক অ্যাসিড, NAA, ন্যাপথ্যালিন অ্যাসিটিক অ্যাসিড প্রয়োগ করা হয়।
কাণ্ডের শাখা কলম বা স্টেম কাটিং এর অনেক রকম হয়। আমি কাণ্ডের হয়, পাতার হয়, মূলের হয়, আমি কাণ্ডেরটাই দিয়ে রেখেছি। এটি খুবই সাধারণ পদ্ধতি। জনিত্রী দেহ থেকে 20 থেকে 30 সেমি কাণ্ড কেটে নিয়ে কাটা অংশটিতে নরম মাটিকে পুঁততে রাখলে কয়েকদিন পরে কাটা অংশ থেকে মূল সৃষ্টি হয় এবং বায়বীয় অংশ থেকে কাক্ষী মুকুল সৃষ্টি হয়ে শাখা প্রশাখা সৃষ্টি হয়। শাখা কলমটিকে যদি IBA-NA-তে ডুবিয়ে রাখা হয় তাহলে দ্রুত মূল সৃষ্টি হবে। তোমরা অনেক, আসলে এটা হচ্ছে আমরা যে শাখা কলম মানে অনেক গাছের দেখবে ডাল ভেঙে এনে মাটিতে লাগিয়ে দিলে হয়ে যায়, সেটাই হচ্ছে শাখা কলম। যেমন গোলাপ, লেবু, জবা, আখ, তুলো প্রভৃতি উদ্ভিদে সহজেই সম্পন্ন করা যায়। এরপর আছে মাছের পটকার অভিযোজনগত গুরুত্ব লেখো। জলের বিভিন্ন গভীরতায় ওঠানামা করার জন্য রুই মাছের উদর গহ্বরে পৌষ্টিক নালীর পৃষ্ঠদিকে প্রকোষ্ঠযুক্ত বায়ুপূর্ণ থলি বা পটকার সৃষ্টি হয়েছে। পটকার অগ্রপ্রকোষ্ঠে গ্যাস উৎপাদন এবং পশ্চাৎ প্রকোষ্ঠে গ্যাস শোষণ করে পটকায় গ্যাসের পরিমাণ নিয়ন্ত্রণ করে। গ্যাসের পরিমাণ হ্রাস বৃদ্ধির মাধ্যমে পটকা মাছকে শুধু জলের বিভিন্ন তলে ভাসতেই সাহায্য করে না, এটি শ্বসনেও সাহায্য করে। মানুষের ক্ষেত্রে দৃশ্যমান প্রকরণের উদাহরণ হচ্ছে কানের মুক্ত ও যুক্তলতি, আর রোলার জীব ও স্বাভাবিক জীব। এরপর 6-এরটা আছে দেখো, দুটি শঙ্কর লম্বা মটর গাছের মধ্যে শঙ্করায়ন ঘটানোর ফলে কত শতাংশ শঙ্কর লম্বা মটর গাছ পাওয়া যাবে তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। অ্যান্সার হবে 50%। দেখো এখানে চেকার বোর্ড দিয়ে দেওয়া আছে। শঙ্কর লম্বা অর্থাৎ একটা ক্যাপিটাল টি স্মল টি আর একটাও ক্যাপিটাল টি স্মল টি শঙ্করায়ন করলে দেখো বিশুদ্ধ লম্বা একটি, শঙ্কর লম্বা দুটি এবং বিশুদ্ধ খর্ব একটি, অর্থাৎ শঙ্কর লম্বা দেখো 50% হয়েছে। অভিসারী ও অপসারী অভিব্যক্তির পার্থক্য। অভিসারী মানে একই রকম পরিবেশে বসবাসের জন্য একই রকম অভিযোজনের মাধ্যমে জীবের অভিসারী বিবর্তন ঘটে। অভিসারী বিবর্তন সমবৃত্তি অঙ্গে দেখা যায়, আর অপসারী হচ্ছে সমসংস্থ। এখানে উদাহরণটা দেখো, যেমন আর্থ্রোপোডা প্রজাপতির ডানা আর স্তন্যপায়ীর হচ্ছে পাখির ডানা, এই দুটোই কিন্তু আলাদা থেকে উৎপত্তি হয়েছে, অর্থাৎ উৎস এবং গঠনগত দিক থেকে আলাদা, কিন্তু কাজ দুজনেরই একই, দুজনেই উড়তে সাহায্য করে, অর্থাৎ এটি সমবৃত্তি অঙ্গ বা এটি অভিসারী বিবর্তনের উদাহরণ। আর স্তন্যপায়ী প্রাণী দেখো, তিমির প্যাডেল, বাদুড়ের ডানা, ঘোড়ার অগ্রপদ, মানুষের হাত, সবই কিন্তু উৎস একই কিন্তু কাজ আলাদা, তাই দেখতেও দেখবে আলাদাই হয়। এইটা হচ্ছে অপসারী বিবর্তন, সমসংস্থ অঙ্গের উদাহরণ। এরপর 8-এরটা ল্যামার্কের অঙ্গের ব্যবহার ও অব্যবহারের সূত্র। ল্যামার্কের মতে জীব যে পরিবেশে বসবাস করে সেই পরিবেশের পরিবর্তনের প্রভাবে জীবের গঠনের ওপর পড়ে। জীব পরিবেশে নিজেকে অভিযোজিত করার জন্য সজ্ঞানে নিজের চেষ্টায় কোনো কোনো অঙ্গ অধিক মাত্রায় ব্যবহার করে, ফলে তা বৃদ্ধিপ্রাপ্ত ও সুগঠিত হয়। আবার কোনো কোনো অঙ্গের ব্যবহার কম হয় বা একেবারে না করায় সেই সকল অঙ্গ ক্ষয়প্রাপ্ত হয়ে কালক্রমে লুপ্ত হয়ে যায়। যেমন ল্যামার্কের তত্ত্বের যে সপক্ষ উদাহরণ এবং দিবে, কারণ ব্যবহারের একটা দৃষ্টান্ত আর একটা অব্যবহারে। ব্যবহার যেমন বলেছিলেন তিনি যে জিরাফের গলা লম্বা হয় কারণ পূর্বপুরুষদের গলা লম্বায় ছোট ছিল, কিন্তু নিচের খাবারে ঘাটতি হয়। উঁচু গাছে থেকে যখন খাদ্য সংগ্রহের জন্য চেষ্টা চালায় তখন এদের গলা লম্বা হয়েছে। আর অব্যবহারের দৃষ্টান্ত অনুযায়ী বলা যায় সাপের পা ব্যবহার না করার ফলে পায়ের অবলুপ্তি ঘটা, গৃহবাসী প্রাণীদের চোখ ব্যবহার না করার ফলে চোখ ছোট হয় বা দৃষ্টিশক্তি হারানোর কথা উল্লেখ করেন। এরপর দেখো বিভাগ ক্ষয়ের 4 দাগের কোশ্চেন আছে, মানুষের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণ কিভাবে হয়। মানুষের দেহ থেকে যে দুরকম শুক্রাণু উৎপন্ন হয় তাদের একটি এক্স ও অপরটি ওয়াই। আবার মহিলার দেহ থেকে যেসব ডিম্বাণু উৎপন্ন হয় তারা সবাই এক্স। যৌন জননকালে পুরুষের ওয়াই শুক্রাণুর সঙ্গে এক্স ডিম্বাণুর মিলিত হলে ঘটে এক্স ওয়াই অর্থাৎ পুত্র সন্তান, এবং এক্স শুক্রাণুর সঙ্গে এক্স ডিম্বাণুর মিলন ঘটলে হয় কন্যা সন্তান অর্থাৎ এক্স এক্স। এবার এখানে দেখো মহিলা এবং পুরুষ ক্রসও দেওয়া আছে, 44A+XX, 44A+XY। এখান থেকে দুটো ডিম্বাণু মহিলাদের 22A+X, 22A+X এবং পুরুষদের 22A+X, 22A+Y। দেখো এখান থেকে দুজন পুত্র এবং দুজন কন্যা তৈরি হয়েছে।
উদাহরণের সাহায্যে প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে বলেছে। প্রকট বৈশিষ্ট্য অর্থাৎ যে বৈশিষ্ট্যটি সংকরণের ফলে ফিনোটাইপে প্রকাশিত হয় সেটি প্রকট বৈশিষ্ট্য। যেমন বিশুদ্ধ লম্বা বিশুদ্ধ খর্ব মটর গাছের মধ্যে সংকরায়ন ঘটালে প্রথম অপত্যজনিত উৎপন্ন সমস্ত মটর গাছগুলি লম্বা হয়। অর্থাৎ লম্বা বৈশিষ্ট্যটি প্রকট হওয়ার জন্যই এই বৈশিষ্ট্যটি প্রকাশ পায়, এই লাইন লেখার দরকার নাই। দেখো এখানে যে ফার্নের জনুক্রম বলেছে সেটা আমি রেখাচিত্রে দিয়ে দিলাম, তবুও একটু ব্যাখ্যা করে দিই। যে রেণুস্থলী থেকে রেণুমাতৃক, সেটা মানে রেণুধর জনু এবং লিঙ্গধর জনু দুটা ভাগে ফার্নের জনুক্রম হয়। রেণুধর জনু হচ্ছে 2L, লিঙ্গধর জনু হচ্ছে N। মিওসিস হওয়ার পর অর্থাৎ রেণুমাতৃকোষ থেকে মিওসিস হওয়ার পরে রেণু হচ্ছে সেটা হ্যাপ্লয়েড। এই রেণুটা নিষেক হওয়া পর্যন্ত সবই কিন্তু এন অর্থাৎ লিঙ্গধর জনু। দেখো রেণু থেকে লিঙ্গধর দেহ তৈরি হচ্ছে, সেখান থেকে পুংধানী স্ত্রীধানী, পুংধানী থেকে শুক্রাণু তৈরি হচ্ছে, স্ত্রীধানী থেকে ডিম্বাণু, শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে রেণুধর উদ্ভিদ তৈরি করছে নিষেক পদ্ধতির মাধ্যমে। এই যে রেণুধর উদ্ভিদ হলো এটা কিন্তু 2N। এই রেণুধর উদ্ভিদ থেকে রেণুমাতৃকোষ পর্যন্ত পুরো চক্রটা কিন্তু 2N অর্থাৎ রেণুধর জনু 2N। সেখান থেকে দেখো কি হয়েছে, রেণুধর উদ্ভিদ থেকে জায়গোট, জায়গোট থেকে রেণুধর দেহ, রেণুধর দেহ থেকে রেণুস্থলী, সেখান থেকে রেণুমাতৃকোষ, এইভাবে কিন্তু পরপর চক্রটা চলছে। এরপর মাইক্রোপ্রোপাগেশনের মাধ্যমে কিভাবে পছন্দ মাফিক ভ্যারাইটি দ্রুত বংশবিস্তার সুনিশ্চিত করা যায়। যে পদ্ধতিতে কোষ, কলা, অঙ্গ পালন প্রভৃতির দ্বারা একাধিক উদ্ভিদ প্রজাতির বংশবিস্তার ঘটানো হয় তাকে অনুবিস্তারণ বা মাইক্রোপ্রোপাগেশন বলে। পর্যায় কীভাবে করছে দেখো, উপযুক্ত উদ্ভিদ অঙ্গ, মুকুল বা কোষ নির্বাচন করা হবে প্রথমে, তারপরে সেটা কৃষ্টির মাধ্যমে পালন বা কালচার করা হবে এবং কেলাস গঠন করা হবে। কেলাসের বৃদ্ধি ঘটিয়ে এমব্রয়েড গঠন, এমব্রয়েড থেকে অসংখ্য প্ল্যান্টলেট সৃষ্টি, প্ল্যান্টলেটগুলি পৃথক টবে স্থানান্তরকরণ এবং অসংখ্য চারাগাছ সৃষ্টি। এই ধাপটা কিন্তু একদম ভালো করে মনে রাখবে, কারণ এখান থেকে শর্ট কোশ্চেনও দেয়। মুকুল বা কলা থেকে কেলাস তৈরি, কেলাস থেকে এমব্রয়েড, এমব্রয়েড থেকে প্ল্যান্টলেট, প্ল্যান্টলেট থেকে চারাগাছ। এটা কিন্তু পরপর মনে রাখতে হবে, একটার পর একটা। পরপর না মনে রাখলে কিন্তু চলবে না, পুরো স্টেজ কিন্তু পরপর মনে রাখবে। এরপর আছে বায়ুর সাহায্যে পরাগযোগ ঘটে এবং জলের সাহায্যে পরাগযোগ ঘটে এমন দুটি উদ্ভিদের নাম দেখো আমি লিখে দিয়েছি, তোমরা দেখে নিও। এরপর অস্তিত্বের জন্য সংগ্রাম কেন হয় ব্যাখ্যা করো। অস্তিত্বের জন্য সংগ্রাম হয় কিন্তু আবাসস্থলের সীমাবদ্ধতার জন্য বা খাদ্য সম্ভারের যে আমাদের সীমাবদ্ধতা, তার জন্য আমাদের জীবকে বেঁচে থাকতে গেলে থাকার জায়গা এবং খাদ্য, বাসস্থান এবং খাদ্য আমাদের দরকার, অপরিহার্য। কিন্তু যদি আমাদের সংখ্যা বেড়ে যায় এবং বাসস্থান এবং খাদ্যের অভাব হয় তাহলেই কিন্তু প্রতিযোগিতা হবেই, সেটা সাধারণ জিনিস। এবং দেখো জীবন সংগ্রাম কিন্তু তিনভাবে হয়, অন্তঃপ্রজাতি, আন্তঃপ্রজাতি আর পরিবেশের সঙ্গে সংগ্রাম। অন্তঃপ্রজাতি মানে যখন প্রজাতির বিভিন্ন জীবেরা বেঁচে থাকার জন্য নিজেদের মধ্যে সংগ্রাম করে, যেমন কুকুরে কুকুরে, বাঘে বাঘে সংগ্রাম। আর আন্ত মানে যখন ভিন্ন ভিন্ন প্রজাতির জীবেরা সংঘর্ষ করে, যেমন খাদ্যের জন্য কুকুর বিড়ালের সংগ্রাম। পরিবেশের জন্য সংগ্রাম, বন্যা, খরা, ভূমিকম্প প্রভৃতি প্রাকৃতিক বিপর্যয়ের সঙ্গে জীবের বেঁচে থাকার সংগ্রাম। ল্যামার্কের মতো অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ কী করে হয় দেখো এখানে লিখে দিয়েছি, তোমরা এখান থেকে দেখে নিও। এরপর সমবৃত্তি অঙ্গ কীভাবে জৈব অভিব্যক্তির মতবাদের সপক্ষে প্রমাণ হিসেবে কাজ করে সেটাও এখানে বড় করে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো বা নিজেরা পছন্দ মতো জায়গা থেকে পড়ে নিতে পারো। এরপর মানুষের দুটি নিষ্ক্রিয় অঙ্গ লিখতে বলেছে, আমি কোশ্চেনটার অ্যান্সার দিচ্ছি না, তোমরা যদি জেনে থাকো কমেন্ট করে জানিও বা আমি পরে কমেন্টে উত্তরটা দিয়ে দেবো, দেখবো তোমরা কতটা জানো বা পড়ছো কি না দেখবো আমি। তো চলো তাহলে আজকে এই পর্যন্তই, পরের দিন আমি আবার এর পরের পেজের ভিডিও খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা তাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং শেয়ার করো যাতে সবাই দেখতে পায়। চলো তাহলে আজকে এই পর্যন্তই।